প্রচন্ড রাফ ওয়েদার, হুবহু লাদাখের মতো, হুবহু পুরো ডেজার্ট। হাওয়ার টেম্পারেচার পুরো মাইনাসে আছে। গাল ফাল যত পোর্শন, হাত যেগুলো বডির এক্সপোজড পোর্শন পুরো ফাটিয়ে দিচ্ছে, হাতে জমে যাচ্ছে। এবং বারংবার চায়না আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই জায়গাটা নিয়ে একটা ডিসপিউট হয়ে এসছে। প্রচুর আঁকাবাঁকা পথ, কনস্ট্যান্ট খাড়াই রাস্তায় অনেক জায়গাতে দেখলাম অনেকে বমি করছে। পুরোটাই পাহাড়ি স্টেট এবং তার 62% কিন্তু জঙ্গল। গত 2 এপিসোড ধরে অরুণাচল প্রদেশ ঘুরে দেখাচ্ছি আপনাদের। কলকাতা থেকে গুয়াহাটির পথে আমাদের যাত্রা শুরু হয়েছিল 7ই নভেম্বর এবং সেই পথেই জীবনে প্রথমবার দেখেছিলাম বিশাল ব্রহ্মপুত্র নদ। পরের দিন অর্থাৎ 8ই নভেম্বর আমরা গুয়াহাটি স্টেশন থেকে গাড়ি নিয়ে রওনা হই অরুণাচলের উদ্দেশ্যে। পথেই এক ধাবায় চেখে দেখি আসামের লোকাল থালি। এরপর অরুণাচল বর্ডারে আমাদের দরকার পড়ে সেই ইনার লাইন পারমিটের। বর্ডারে দাঁড়িয়েই একটা দোকানে আধার কার্ড এবং 1 কপি ছবি দেখিয়েই আমরা ইনার লাইন পারমিট পেয়ে যাই। সকলের ফোনেই তা পাঠিয়ে দেওয়া হয় যাতে যে কেউ চাইলেই সে দেখাতে পারে। অরুণাচলের প্রথম রাত কেটেছিল আমাদের ভালুকপংয়ের হোটেলে এবং পরের দিন 9 নভেম্বর সকাল হতেই ভালুকপংকে বিদায় জানিয়ে আমরা রওনা হই অরুণাচলের দিরাং টাউনের উদ্দেশ্যে। ঘন সবুজে ছাওয়া অরুণাচলের মন মুগ্ধকর প্রকৃতির সাক্ষী হই এদিন আমরা। পথে যেতে যেতেই দেখতে পাই কামেং নদীর এই অপূর্ব দৃশ্য। এছাড়া অর্কিড গার্ডেনে প্রচুর অর্কিড ফুল এবং একটি ঝর্ণা দেখে সন্ধেবেলা আমরা পৌঁছে যাই দিরাংয়ের হোটেলে। 1 রাত দিরাংয়ে কাটিয়ে 10ই নভেম্বর সকাল সকাল আমরা আবার দিরাং হোটেল চেক আউট করে রওনা হই অরুণাচলের মেন টুরিস্ট স্পট তাওয়াংয়ের উদ্দেশ্যে। এবং তাওয়াং যাওয়ার এই পথ গেছে সেলা পাস হয়ে, যার উচ্চতা প্রায় 14,000 ফিট। সবুজের আর কোনো চিহ্ন ছিল না সেই পথে, মেঘে ঢেকে গেছিল চারিপাশ। সেলা পাস দিয়ে যাওয়ার পথেই 13,700 ফিটে অবস্থিত সেলা লেক দেখতে পাই আমরা। হাড় হিম করা ঠান্ডা ছিল সেখানে। এবং তারপর 1962 সালের ভারত চীন যুদ্ধ যেখানে হয়েছিল সেই যুদ্ধের বাংকারগুলোর ভেতরে ঢুকে ঘুরে দেখি আমরা। এই অবধি দেখিয়েছিলাম গত পর্বে। ভিডিওগুলো না দেখা হয়ে থাকলে ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। আপাতত আমরা চলেছি তাওয়াংয়ের পথে। ঘড়িতে বাজে মাত্র বিকেল 4:30। এদিকে অরুণাচলে সন্ধে নেমে আসছে। আপনারাও যদি এরকমই অরুণাচল ট্যুরে যেতে চান তবে যোগাযোগ করুন সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এই ফোন নম্বরে। কারণ আসন্ন এপ্রিল মাসের 3 তারিখ সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আবারও নিয়ে যাচ্ছে অরুণাচল। খরচা লাগবে ডবল শেয়ারিং 24,500 টাকা মাথা পিছু এবং ট্রিপল শেয়ারিং 23,300 টাকা মাথা পিছু, যাতে আপনার সম্পূর্ণ খাওয়া দাওয়া, সব হোটেল, সব গাড়ির খরচা, ট্রেনের আপ ডাউন টিকিট স্লিপার ক্লাসে অন্তর্ভুক্ত থাকবে। তাওয়াং হোটেলে পৌঁছানোর ক্ষণিক আগে একটা বাজারে আমরা দাঁড়ালাম মুরগির মাংস কেনার জন্য। বাজার করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল এলেন স্টে তাওয়াংয়ে। এই ট্যুরের সব থেকে বিলাসবহুল হোটেল ছিল এই তাওয়াংয়ের হোটেলটা। ভারী পছন্দ হয়েছিল এই মখমলে লোমশ কার্পেটটা। যতক্ষণই পা বুলাই মন আর ভরছিল না। তাওয়াংয়ে এতই ঠান্ডা যে কিছুতেই শীত মানে না, কাজেই দুটো বিছানাতেই ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল সাধারণ ব্ল্যাঙ্কেটের পাশাপাশি। এছাড়াও প্রত্যেক রুমে ছিল রুম হিটার, যার তাপে বড় আরামে কেটেছিল দিনগুলো। ইলেকট্রিক কেটলিও ছিল রুমে, যা দিয়ে আপনি নিজের মতো করে যখন ইচ্ছা চা বানিয়ে খেতে পারবেন। বাথরুমটাও ছিল এ ক্লাস। মেঝে থেকে শুরু করে দেওয়াল সব একেবারে ঝকঝক করছিল। ঝকঝক করছিল ওয়াশ বেসিন থেকে শুরু করে প্রত্যেকটা নল, জেট স্প্রে, কমোড, বালতি, মগ সবকিছু। এছাড়া পর্যাপ্ত টয়লেট পেপার, টয়লেট সোপ এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থা তো ছিলই। আমাদের মণিকান্তদা ব্যাটারটা করছে।
আর এইদিকে করা আছে হচ্ছে সেদ্ধ ডিম, হেড শেফ, আর এখানে হচ্ছে গরম তেল, হবে হচ্ছে ডিমের টেবিল হবে আজকে। হচ্ছে আমাদের রাহুল চা খেতেই বিজি আছে এখন। গরম গরম ডিমের পকোড়াগুলো খেতে চরম হয়েছিল। এমনিতেই আমি ডিমের পোকা, আর এই ক্ষেত্রে তো নরম সেদ্ধ ডিমের ওপর পাতলা ব্যাটারের কোটিংয়ে স্বাদটা আরো মারাত্মক হয়ে উঠেছিল, যা অনেকগুলো খেয়েও আমার মন ভরল না। স্ন্যাক্স পর্ব মেটার পর রাতের জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইসের তোড়জোড় শুরু হয়ে গেল। রাতের মেনুতে বাংলা স্টাইল চিলি চিকেন আর ফ্রাইড রাইস মোটামুটি ভালোই হয়েছিল। তাওয়াংয়ে যে এখন কি ঠান্ডা বলে বোঝাতে পারবো না। যখন পৌঁছালাম তখন জাস্ট চেক করেছিলাম 7 ডিগ্রি টেম্পারেচার, তখন ওই 6:30 বাজে, 7 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন প্রায় রাত 9টা 9:30 বাজছে, এখন প্রায় 4-5 ডিগ্রি হবে। পুরো হাওয়া দিচ্ছে। আমি দেখাচ্ছি, এই দিকটা হচ্ছে খাদ, পাহাড়ের খাদের দিক থেকে পুরো হু হু করে হাওয়া আসছে। দেখো এই গাছের পাতাগুলো নড়ছে, অনেক কনকনে ঠান্ডা, কনকনে। মানে আমি এই যে পাকাপিটা মারছি না, পরে এফেক্টটা বুঝতে পারবো। পরের দিন সকালবেলা তাওয়াংয়ের সৌন্দর্য প্রকাশ পেল। সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই মায়াবী শহর। হিমালয়ের বিরাট রেঞ্জ ঘিরে আছে চারিপাশ, আর এই শহরটিকে নিয়েই যত বিবাদ। আসুন আজ তাওয়াংয়ের লোকাল সাইট সিন করতে করতে আমরা জায়গাটির ব্যাপারে বিস্তারিত জেনে নিই। তাওয়াং আসলে কোনোদিনই ভারতের অংশ ছিল না। তাওয়াং ছিল তিব্বতের অংশ। 1914 সালের সিমলা কনভেনশনে তিব্বত আর ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে একটা চুক্তি হয়, যখন তিব্বত তার অংশ থেকে তাওয়াং সহ কয়েকশো স্কোয়ার কিলোমিটার ভারতকে দিয়ে দেয়, এবং এর উপরেই ভিত্তি করে তিব্বত আর ভারতের মধ্যে তৈরি হয় বর্ডার, যার নাম দেওয়া হয় ম্যাকম্যাহন লাইন। কিন্তু সেই চুক্তিতে তিব্বতের একটা শর্ত ছিল, যদি চীন এই চুক্তি মানে তবেই এই চুক্তি বৈধ, নচেত নয়, এবং চীন কখনোই এই চুক্তিকে মান্যতা দেয়নি। কাজেই তিব্বতও ম্যাকম্যাহন লাইনকে খারিজ করে দেয়। এরপর কেটে যায় 20টা বছর, ব্রিটিশ সরকার কিচ্ছু বলে না। তারপর 1938 সালে ইংরেজ সরকার সৈন্যের একটা ছোট্ট দল পাঠায় বর্ডার চুক্তি যা হয়েছিল সেই মতো তাওয়াংকে দখল করতে, কিন্তু রুখে দাঁড়ায় তিব্বত। অবশ্য তিব্বতের এই তাওয়াংকে আঁকড়ে ধরে রাখার কয়েকটা কারণ ছিল। প্রথমত, এই তাওয়াং বৌদ্ধ ধর্মগুরু 6ম দালাই লামার জন্মস্থান, এবং দ্বিতীয়ত এই তাওয়াংয়েই রয়েছে দেশের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ মনাস্ট্রি, তাওয়াং মনাস্ট্রি। এরপর 1950 সালে যখন চীনের কমিউনিস্ট পার্টির অত্যাচারী সৈন্যরা তিব্বতকে কবজা করতে শুরু করে, তাদের এই অমানসিক অত্যাচার থেকে মুক্তি পেতে অনেক তিব্বতের মানুষই ভারতে পালিয়ে আসে, এবং এই ঘটনার পর 1951 সালে যখন আবার ভারত তাওয়াংকে দখল করতে যায়, এখানকার স্থানীয় লোকেরাই তখন সমাদরে ভারতকে স্বাগত জানায়। তারপর থেকেই এই তাওয়াং আমাদের অরুণাচল প্রদেশের অবিচ্ছেদ্য অংশ। তাওয়াংয়ের চারিদিকে রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার। যেরকম এখন যে রেঞ্জটা সামনে দেখছেন, তার চূড়ার ওপর দিয়েই গেছে ইন্ডো ভুটান বর্ডার, অর্থাৎ রেঞ্জটার পেছনেই ভুটান, এবং আমার পেছন দিকটায় রয়েছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই পাহাড়ি শহরে কোথাও একটা ফুটবল ম্যাচ চলছিল, তবে S24 আল্ট্রার দৌলতে টিকিট ছাড়াই সেই খেলা দেখে নিলাম অনেক দূর হইতে। সাইট সিন পর্ব সেরে আমরা ঢু মারলাম তাওয়াং বাজারে। উদ্দেশ্য ট্যুরের জন্যই কিছু মুদি মশলা, সবজি বাজার এবং ফ্রেশ কাটাপোনা মাছ কেনা।
তাওয়াং যেরকম স্পেশাল, তাওয়াংয়ের মেনুও ছিল সব থেকে স্পেশাল। গরম ভাতের সাথে ছিল শুক্তো, তারপর নবরত্ন ডাল, ঝুড়ি আলু ভাজা, এবং তারপরই চোখে পড়ল বাঙালির আবেগ বাটিতে করে সাজানো সারা টেবিল জুড়ে। সর্ষে ইলিশের স্বাদ হয়েছিল অতুলনীয়, এবং ইলিশটার কোয়ালিটি নিয়ে যতই প্রশংসা করি ততই কম হবে। এটুকু বলবো, এই বছরের সেরার সেরা ইলিশ খেয়েছিলাম এটা। এই এলাহি খাওয়া দাওয়াকে পূর্ণতা দিয়েছিল শেষ পাতের চাটনি ও পাঁপড়। এরপর সারাটা দুপুর এই কনকনে ঠান্ডায় কাটল লেপের তলায়। সন্ধে হতেই আবার বেরোনোর পালা। সবাই গিয়ে উঠলাম বাসে। উদ্দেশ্য তাওয়াং ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো। তাওয়াং ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মূল বিষয় ছিল 1962 সালের ভারত চীন যুদ্ধ। ওয়েস্টার্ন সেক্টরে আকসাই চীন আর ইস্টার্ন সেক্টরে অরুণাচল প্রদেশকে ঘিরে দুই দেশের বিবাদ ছিল এর মূল কারণ। কিন্তু এই বিবাদ যুদ্ধের রূপ নেয় যখন ভারত তিব্বতের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দালাই লামাকে এ দেশে আশ্রয় দেয়। ভারত এই কাজটি করে মানবিকতার খাতিরে, কিন্তু চীনের মনে হয় ভারত এই করে তিব্বতের জনগণের মন কাটতে চাইছে, এবং সেই রাগে তারা বিপুল সৈন্য নিয়ে ভারতের ওপর হামলা করে। এদিকে ভারতীয় সৈন্যের সংখ্যা ছিল তার তুলনায় একেবারেই নগণ্য, কিন্তু ওই অল্প সংখ্যক ভারতীয় সৈন্যই কাঁদিয়ে ছেড়েছিল চীনের সেনাকে। গল্পগুলো শুনে গর্বে শুধুই গায়ে কাঁটা দিচ্ছিল যে আমাদের দেশের সেনার কি অপরিসীম শক্তি আর মনোবল। এমনকি আমাদেরই এক সোলজার রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত চীনের বিশাল সেনাকে 72 ঘন্টা একা সেলা পাসে আটকে রেখেছিল, এবং তার পাশে এসে দাঁড়িয়েছিল স্থানীয় দুটি বাচ্চা মেয়ে সেলা আর নোরা। सैकड़ों की तादाद में इस वीर सिपाही पर ताबड़तोड़ वार करती रही, पर जितना भाग रहा ये मामला उन्हें ऊंट का जवाब पत्थर से देता रहा। इस बहादुर की बहादुरी और मातृभूमि के लिए अपार करे हुए स्थानीय बाशिंदे सेना और लूरी की रगों का लहू भी तेजाब सा बन गया। वे भी अपनी जान की परवाह न कर उस समरपुर में कूद पड़े। जसवंत सिंह अपनी बंदूक से एक एक कर दुश्मन को बेजान करता रहा, और जब जसवंत सिंह की गोलियां खत्म हो गई तो उसने निहत्थे ही चीनी फौज पर धावा हो दिया। और दुश्मन की एक मशीन गन अपने कब्जे में लेकर उनके ही असले से उस उतंग पहाड़ पर उनकी कब्र खोद दी। साहस के आगे दुश्मन टिक न सके और 300 चीनी सैनिकों की लाश के रूप में अपनी पराजय का साक्ष्य छोड़ के भाग गए। अपने कर्तव्य का निर्वहन करने के बाद बुरी तरह घायल जसवंत ने मृत्यु को इजाजत दी कि वो उसे अपने आगोश में ले। पराक्रम के इस निर्णय प्रदर्शन के लिए जसवंत सिंह को मरणोपरांत महावीर चक्र से सम्मानित किया गया। দারুণ একটা প্রোগ্রাম দেখে এসে রাতের খাওয়া দাওয়াও মন খুশ করে দিয়েছিল। দুপুরে ইলিশ তো আবার রাতে গরম গরম রুটির সাথে খাসির মাংস। আর কি চাই বস। খাওয়া দাওয়া হয়ে গেছে, হোটেলের বাইরে এসে দাঁড়িয়েছি। টাইম হচ্ছে প্রায় রাত 12টা। টেম্পারেচারটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। 4 ডিগ্রি সেলসিয়াস। এরপর কিছুক্ষণ পরে দেখাচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াসে নামবে। ভয়ঙ্কর ঠান্ডা, মানে যতই প্রোটেকশন নাও কোনো কিছু কাজ করছে না। কাঁপুনি দিয়ে দিচ্ছে, যে খাচ্ছিলাম না কাঁপুনি দিয়ে দিচ্ছে। খাবার টাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, জল তো ছোঁয়াই যাচ্ছে না। যাই হোক, আজকে তো রেস্ট ডে ছিল। দেন সকাল 8টার সময় আমরা বেরোচ্ছি বুমলা পাসের জন্য, যেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। সবচেয়ে বেশি হাইট 15,000 ফিট, এবং বরফ থাকলেও থাকতে পারে।
এখানেই যা ঠান্ডা। আমরা এখন তাওয়াংয়ে আছি, তাওয়াংয়ের হাইট প্রায় 11,000 ফিট এবং ভীষণ ঠান্ডা এখানেই। দেখা যাক কালকে বুমলা পাসে কি রয়েছে আমাদের জন্য। গুড মর্নিং ফ্রম তাওয়াং। একটা এক্সট্রিমলি চিলি মর্নিং এবং বাজে সকাল 8টা, 8:30। আমরা রওনা দিচ্ছি সেই বিখ্যাত বুমলা পাসের জন্য, যেটা হচ্ছে ইন্ডো চায়না বর্ডার। যেরমটা আমরা যাই সিকিমের নাথুলা পাসে ইন্ডো চায়না বর্ডার, সেরমটাই আমরা যাচ্ছি ইন্ডো চায়না বর্ডার। বুমলা পাস 15,200 ফিট। এখন আমরা কারেন্টলি আছি প্রায় 11,000 ফিট। অনেকটা হাইট উঠবো। শ্বাসকষ্টজনিত প্রবলেম নিয়ে অনেকের একটা চাপ থাকে, কতটা ঠান্ডা হবে সেটা নিয়েও চাপ থাকে। কিছুদিন আগে শুনছিলাম স্নোফল হয়েছে, দেখা যাক। আর বুমলা পাসে একটা কথা বলে রাখি, বুমলা পাসে কিন্তু আমরা যেই গাড়িতে করে এসছি গুয়াহাটি থেকে, সেই গাড়ি কিন্তু অ্যালাউড না, ঠিক আছে? এই গাড়িটা হচ্ছে আমরা গুয়াহাটি থেকে এসেছিলাম, ওটা কিন্তু অ্যালাউড না। আমাদেরকে এইখানকার লোকাল গাড়ি নিতে হবে। এই স্করপিওটা আমাদেরকে নিয়ে যাবে। রেট একদম ফিক্সড প্রাইস 5,500 টাকা। 6 জন একটা গাড়িতে যেতে পারবে, ঠিক আছে? এখানে কোনো দরদাম করার ব্যাপার নেই, যেরকম আমরা কাশ্মীরে দেখি উল্টা পোল্টা দাম চায়, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সো রওনা দিচ্ছি অ্যান্ড ভেরি এক্সাইটেড। বুমলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট। মেনুতে ছিল গরম গরম লুচি আর ছোলার ডাল। বুমলা যাওয়ার এই গাড়ির ভাড়া কিন্তু প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না, কাজেই এটার দাম আপনাকেই দিতে হবে আলাদা করে। 5,500 টাকা প্রতি গাড়ি পিছু। সর্বোচ্চ 6 জন নিয়ে যেতে পারবেন একটি গাড়িতে। আমাদের এই গাড়ির ব্যবস্থা ট্যুর এজেন্সি থেকেই করে দিয়েছিল। আপনারা নিজেরা আসলে হোটেলে কথা বলতে পারেন, অথবা আমাদের গাড়ির চালক কুঞ্জদাকে ফোন করতে পারেন এই নম্বরে। আমাদের এদিন ভ্রমণ সঙ্গী ছিল মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক এস মডেল। বাজারে যতই স্করপিওর নতুন মডেল এসে যাক না কেন, এই পুরনো মডেলই আসল স্করপিও। টাটা কোম্পানির মহিন্দ্রার থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত কিভাবে বাজারে পুরনো মডেল বাঁচিয়ে রাখতে হয়। বুমলার পথ কিন্তু দুর্গম। অল্প দূরত্বে অনেকটা উচ্চতা অর্জন করতে গিয়ে এই পথ বারে বারে কখনো এদিক কখনো ওদিক বাঁক নিয়ে খাড়া পাহাড়ের গা বেয়ে উঠে চলেছে। কাজেই অনেকেরই দেখলাম বারে বারে গা পাকিয়ে বমি হলো। এবং দ্রুত উচ্চতা বাড়ার কারণে বাতাসে অক্সিজেনের অভাবটা কিন্তু দম বন্ধকর পরিস্থিতির মতো বোধ হতে থাকে। সেই কারণে বলবো, যতই ভয়ঙ্কর ঠান্ডা হোক না কেন, জানালার কাচ সব সময় খুলে রাখবেন। গাড়িতে পর্যাপ্ত হাওয়া ঢুকতে দেবেন। মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে ফ্রেশ অক্সিজেন সেবন করবেন। দেখবেন শরীর মন সব তাজা থাকবে। বুমলার পথে প্রথম অরুণাচলের একটা অন্য রূপ দেখা যায়। যেই অরুণাচলের পাহাড় মূলত ঘন সবুজে ছাওয়া থাকে, এখানে এসে সেই সবুজের অস্তিত্ব ক্রমশই বিলীন হতে শুরু করে। শরীর থেকে সবুজ বসন ঝেড়ে ফেলে হিমালয় তার আসল কঠিন রূপটা প্রকাশে আনে। লৌহের মতো শক্ত পাহাড় ঘিরে ফেলে দৃশ্যপট, রুক্ষতা সর্বত্র। এই শীতল মরুভূমির অমানবিক পরিস্থিতিতে কিছু ঝোপঝাড় ছাড়া সাধারণ গাছপালারা বাঁচতে পারে না। আমাদের প্রথম সাইট সিন স্পট ছিল মাধুরী লেক, অরিজিনালি সঙ্গেসর লেক। উঁচু উঁচু পাহাড়ে ঘেরা নীল লেকটাকে দূর থেকে দেখেই বেশ মনে ধরল। এই জন্যই বোধহয় প্রথম দিন থেকেই সবাই এই মাধুরী লেক নিয়ে এত মাতামাতি করছিল। এদিকে তখন কনকনে ঠান্ডা হাওয়া ঝড়ের বেগে বয়ে আসছিল আমাদের দিকে। পথটা ছিল ভীষণ দুর্গম, কিন্তু অবশেষে এসে যেটা পেলাম, তারপরে সব কষ্টটাই যেন দূরে চলে গেল। একটা কথাই আছে, ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশনস। ঠিক আছে, প্রচুর আঁকাবাঁকা পথ, কনস্ট্যান্ট খাড়াই রাস্তা, গা গুলোতে পারে, বমি পেতে পারে। রাস্তায় অনেক জায়গাতে দেখলাম অনেকে বমি করছে।
এক্সেসিভ অক্সিজেন লেভেল কম ফিল হবে যখন গাড়িটা উঠবে। সেই ক্ষেত্রে অনেককে বলবো যে অনেকে ভাবে যে ঠান্ডা লাগছে গাড়ির কাজটা তুলে দেবো, এটা করবেন না, কারণ হাওয়ার চাপ কিন্তু ওপরে ওঠার সঙ্গে সঙ্গে কমছে। আমরা যখন ফ্লাইটে যাই ফ্লাইটে ফিল হয় না, কারণ ফ্লাইটের মধ্যে আর্টিফিশিয়ালি প্রচণ্ড ফোর্সে হাওয়ার চাপ মেনটেন করা হয়, যেটা আমরা মাটিতে পাই, লোয়ার লেভেলে গ্রাউন্ড লেভেলে পাই। সেটা কমতে থাকবে যত আমাদের হাইট বাড়বে। সুতরাং জানলাটা খোলা রাখবেন, ফুল প্রোটেকশন নিয়ে রাখবেন যাতে হাওয়াটা ঢোকে, তবে তো অক্সিজেন পাবেন। এমনি হাওয়ার চাপ কম, তার গাড়ির মধ্যে আর কি করেই বা পাবেন। ঠিক আছে, কর্পূর রাখবেন সাথে, আর মনে একটু সাহস নিয়ে চলে আসবেন, কারণ একবার এসে গেলে এরকম একটা সুন্দর জিনিস লাইফে দেখতে পাবেন। আর এই হচ্ছে হিমালয়। যত হাইট বাড়বে ভেজিটেশন কমতে থাকবে, রুক্ষ মরুভূমিতে যেসব মানে গাছপালা আমরা দেখতে পাই সেগুলো কনস্ট্যান্ট আশপাশে ফুটে উঠবে। নর্মাল গাছপালার কোনো জায়গা নেই এখানে, কারণ এই দুর্গম ক্লাইমেটে, এই দুর্গম ওয়েদার কন্ডিশনে নর্মাল গাছপালা বাঁচতে পারবে না। তাই চারিপাশটা পাথুরে হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে। কিন্তু একটু কষ্ট করে আসলে এরম সুন্দর লেক আপনারা দেখতে পাবেন। কারণ এই হিমালয়, এই পৃথিবীর সেরা হিমালয়, এই আমাদের গর্ব, এই হিমালয় যা এই দুনিয়ার কাছে নেই আমাদের কাছে আছে। এর আনাচে কানাচে যে কত সুন্দর সুন্দর এরম লেক লুকিয়ে আছে, কত সুন্দর সুন্দর এরম লেক লুকিয়ে আছে, তার কোনো মানে কাউন্ট করে বলা যাবে না। সুতরাং অপূর্ব সুন্দর একটা লেক, মিস করবেন না, অবশ্যই এসে দেখে যান। লেকের জলটা কোথা থেকে আসছে সেটা অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরছিল। তারপর লক্ষ্য করলাম দূর ওই পাহাড়ের গা বেয়ে তীব্র স্রোতে একটা ঝর্ণার জল এসে মিশছে লেকে। আরেকটা জিনিস যেটা আমায় বারংবার ভাবাচ্ছিল সেটা হলো লেকের মধ্যে এরকম মরে যাওয়া গাছের গুড়ি পড়ে রয়েছে কেন। ইন্টারনেট ঘেটে দেখতে গিয়েই চক্ষু চড়ক গাছ। আজ থেকে মাত্র ৭৫ বছর আগেও নাকি এখানে কোনো লেকই ছিল না। একটা ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য নাকি রাতারাতি সৃষ্টি হয় এই লেকের। ১৯৫০ সালের ১৫ই আগস্ট রিক্টার স্কেলে ৮.৭ তীব্রতার অমানবিক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আসাম ও তিব্বত। রাতারাতি মৃত্যু হয় প্রায় ৪,৮০০ জন মানুষের। সেই ভূমিকম্প নাকি এত তীব্র ছিল যে এই এলাকায় ভয়ঙ্কর ধস নামে এবং তার জেরে একটা নদীর গতিপথ চিরতরে আটকে গিয়ে সৃষ্টি হয় এই লেকের। আর ধস যখন নামে তখন পাহাড়ের গায়ে যেই গাছগুলো ছিল সেগুলোই চলে আসে লেকের মধ্যে। এই সঙ্গেসার লেক মাধুরী লেক নামে জনপ্রিয় হয়েছে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া শাহরুখ মাধুরী অভিনীত কোয়লা ছবির কারণে, যার একটি গানের শুটিং হয়েছিল এই লেকের সামনেই। तन्हाई 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 दोनों को पास ले आई। মাধুরী লেক দেখে আমরা রওনা দিলাম বুমলা পাসের উদ্দেশ্যে, যেখানে রয়েছে সেই স্পর্শকাতর চিরসংঘাতের ভারত চীন সীমান্ত। এই পথে আপনারা কিছু দূর অন্তরই দেখতে পাবেন অজস্র বরফ গলা জলে পুষ্ট লেক। শুনেছি এখানে নাকি এরকম ১০১টি লেক রয়েছে এবং প্রত্যেকটি বৌদ্ধ ধর্মে ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া এই দুর্গম পাহাড়ে মানব বসতি বলতে দেখা যায় শুধুই সেনা ছাউনি। ওই বীর যোদ্ধাগুলো ছাড়া আর কারি বা বুকের পাটা রয়েছে এই অমানবিক পরিস্থিতিতে বাস করার। বছর ভর যেখানে অসহ্যকর মাইনাস তাপমাত্রা, যখন তখন যেখানে হামলা চালায় তুষার ঝড়, শীতকালে যেখানে এত ভয়ঙ্কর তুষারপাত হয় যে সেনাদের আশ্রয় নিতে হয় এই বিশেষ স্নো টেন্টে। বুমলার দিকে গাড়ি যত এগোলো প্রকৃতি লাদাখের মতো রূপ নিতে শুরু করলো, কারণ সামনেই তিব্বত আর গোটা তিব্বতের রূপটাই এরকম। একটা কথাই বলবো, বুমলা এসছি, প্রচন্ড রাফ ওয়েদার, হুবহু লাদাখের মতো হুবহু ঝোড়ো বেগে হাওয়া বইছে, পুরো ডেজার্ট, হাওয়ার টেম্পারেচার পুরো মাইনাসে আছে। গাল ফাল যত পোর্শন, হাত যেগুলো বডির এক্সপোজড পোর্শন পুরো ফাটিয়ে দিচ্ছে। মানে যখন নেমেছিলাম তখন মনে হচ্ছিল যে এই ড্রেস ঠিক আছে, সাথে জ্যাকেট এনেছিলাম, গ্লাভস এনেছিলাম, কিন্তু পাকামি করে পরিনি। এই ভুলটা করো না,
শেষ করে রেখে দেবে, কাঁপিয়ে রেখে দেবে। ভয়ঙ্কর ঠান্ডা, ভয়ঙ্কর, মানে রাফ রুক্ষ ঠান্ডা। আর এখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাও পুরো ব্যাপারটাকে কভারেজ করেছি। এবার তোমরা সেটা দেখো। গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে এগোতেই দেখি ভারতের পতাকা উড়ছে বন্ধ গেটের ওপরে। বুঝলাম এটাই দেশের শেষ প্রান্ত। তারপর শুনলাম না, এটা বর্ডার নয়, এখান থেকে আসলে রেস্ট্রিক্টেড জোন শুরু হচ্ছে। এই পয়েন্টের পর ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বুমলা পাসের ওই অভিজ্ঞতা, সেনা জওয়ানদের ওই গা গরম করা স্পিচ, এসব জিনিস যদি আপনি সামনে গিয়ে এক্সপিরিয়েন্স না করেন, তাহলে আমার সেই সাধ্য নেই যে এই ক্যামেরার সামনে এসে সেই এক্সপিরিয়েন্সটা, সেই সমতুল্য এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে করাবো। এবারে আপনাদেরকে বলি যে বর্ডারটা বলতে কি দেখলাম ওখানে। দেখুন, বর্ডার বলতে যেরকম আমরা ইমাজিন করি যে দু দেশের মধ্যে একটা বিশাল লম্বা কাঁটাতারের প্রাচীর যেটা দু দেশকে ভাগ করছে, ওরকম কিছুই নেই ওখানে। ঠিক বুমলা ঢোকার আগে যে সিনটা দেখালাম, একদম লাদাখের মতন পুরো মরুভূমি, একটা রাস্তা যাচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে, সেরকমই রাস্তার মাঝখানে জাস্ট একটা গেট, গেটের এক পাশে একটা ইন্ডিয়ান চেকপোস্ট, তার পাশে একটা চাইনিজ চেকপোস্ট। ওই গেটটা বাদ দিয়ে দুপাশের যে সুদূর বিস্তৃত মরুভূমি, যে সুদূর বিস্তৃত হিমালয়ান রেঞ্জ, কোথাওই কিন্তু কোনো বর্ডার নেই। দুই দেশের মধ্যে এই যে ৩,৫০০ কিলোমিটারের এলএসি আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কিন্তু কোনো ফিজিক্যাল বর্ডার নয়। এন্টায়ার এলএসিটাই কিন্তু একটা ইমাজিনারি লাইন। বরং বর্ডারটা কে জানেন? দুই দেশের সৈনিক। যেহেতু পুরো ব্যাপারটা একটা ইমাজিনারি লাইন, ওই লাইন বরাবর ইন্ডিয়ান সৈনিক আর চাইনিজ সৈনিক একদম মুখোমুখি দাঁড়িয়ে থাকে। বুমলা পাসে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য একটা আলাদা জায়গা রয়েছে। একমাত্র সেখানেই আপনারা ফটো ভিডিও তুলতে পারবেন। মূল বর্ডার থেকে খানিকটা দূরে বটে, তবে S24 আলট্রার দৌলতে দূর থেকেই বর্ডারের একটা দারুণ ভিউ পেয়ে গেলাম। এটাই সেই স্পর্শকাতর ভারত চীন বর্ডার। ওই ছোট্ট গেটটার ওপারে যা দেখছেন সবটাই পিপলস রিপাবলিক অফ চায়না। গেটটা বাদ দিয়ে আশপাশের জমিতে বা পাহাড়ে কোথাও কোনো বর্ডার নেই। সম্পূর্ণ এলএসিটাই একটা ইমাজিনারি লাইন। আমরা যখন বর্ডারে পৌঁছলাম, প্রথমে তো ইন্ডিয়ান আর্মির যে জওয়ান ছিলেন উনি আমাদেরকে ওয়েলকাম করলেন এবং তারপর বললেন যে আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন যে ফোন কেন আপনাদেরকে ইউজ করতে দেওয়া হচ্ছে না, কারণ এটা কিন্তু কোনো নর্মাল জায়গা, কোনো এমনি সেমনি জায়গা না, এটা এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং তারপর সবাইকে ওয়ার্ন করলেন যাতে কেউ কোনো রকম কুমন্তব্য চাইনিজ আর্মির যে জওয়ান ছিল তাকে না করে। আর সেই চাইনিজ আর্মির জওয়ান কিন্তু একদম ইন্ডিয়ান আর্মির বুকের সামনেই দাঁড়ানো ছিল। কারণ কি, এই যে বললাম যে কোনো ফিজিক্যাল বর্ডার কিন্তু দুই দেশের মধ্যে নেই, একটা ইমাজিনারি লাইন গেছে এবং সেই বর্ডারটা মেনটেন করার জন্য কিন্তু জওয়ানরা একদম মুখোমুখি দাঁড়িয়ে থাকে। কেউ এক চুল জায়গা ছাড়তে নারাজ। তাদেরকেই 24 ঘন্টায় তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে দাঁড়িয়ে বর্ডারটা পাহারা দিতে হবে। এছাড়া ওনারা এটাও জানালেন চীনের দিকে কেন কখনো কোনো ট্যুরিস্ট দেখতে পাওয়া যায় না, কারণ চীনের সেনা তাদের দেশের লোকেদের বর্ডার দেখতে আসতে দেয় না, কিন্তু ভারতীয় সেনা দেয়, কারণ আমরা ইন্ডিয়ান আর্মি, আমরা আলাদা। কথাটা শুনেই বেশ একটা গর্ববোধ করেছিলাম। এবং এছাড়া ইন্ডিয়ান আর্মির জওয়ান তারপরে আমাদেরকে পাহাড়ের ওই চূড়ার দিকে দেখো, তারপরে ওই পাহাড়ের ওই পাথরটার দিকে দেখো, এরম ভাবে পুরো বুঝিয়ে বুঝিয়ে বললেন যে কোন কোন জায়গা দিয়ে এলএসিটা গেছে এবং বললেন যে যেহেতু অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল বর্ডার দুই দেশের মধ্যে নেই, সেই কারণেই কিন্তু এটা নিয়ে একটা ক্ল্যাশ দুই দেশের আর্মির মধ্যে লাগে। কারণ কোনোদিনও দেখা গেল যে চাইনিজ আর্মির যে জওয়ান তারা একটু ইন্ডিয়ান পোর্শনের মধ্যে ঢুকে দাঁড়িয়েছে, ইন্ডিয়ান আর্মির লোক জওয়ান বলছে তখন আমরা লাথি মেরে ওদেরকে ভাগাই, আবার কোনোদিন আমরা ওদের জায়গায় ভুল করে দাঁড়ালে ওরা আমাদেরকে লাথি মেরে ভাগায়। সত্যি কথা বলতে আজ থেকে মাত্র 2 বছর আগেই 2022 সালের ডিসেম্বর মাসের 9 তারিখ এই তাওয়াং সেক্টরে ভয়ঙ্কর হাতাহাতি হয় দুই দেশের জওয়ানদের মধ্যে। তবে ইন্ডিয়ান আর্মির কেলানি খেয়ে বাপ বাপ বলে পালায় চীনের সেনা। আপনি হয়তো ভাবছেন এরকম একটা জায়গায় এসে বর্ডারের সামনে একটাও ছবি না তুলে ফিরে যেতে হবে। সেই ক্ষেত্রে বলে রাখি, ইন্ডিয়ান আর্মির ক্যামেরাম্যান উপস্থিত থাকে বর্ডারের সামনে। মাত্র 400 টাকার বিনিময়ে
ফ্রেমে বাঁধানো ছবি আপনারা তুলিয়ে নিতে পারবেন বর্ডারের সামনে। এবং এই যে আমি বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছি, তার পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে তিব্বতের রাজধানী লাসা। এই ট্যুরে আমরা বরফ দেখতে পাইনি ঠিকই, কিন্তু বুমলা থেকে ফেরার পথে এক জায়গায় দেখলাম এরকম পাহাড়ের গায়ে মোটা শক্ত বরফের চাই ঝুলছে। গায়ের সমস্ত শক্তি দিয়ে লাথি মেরেও এই বরফে সামান্য ভাঙন ধরাতে পারলাম না। ভাবুন একবার, কতটা ঠান্ডা পরিবেশ হলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা জল এরকম শক্ত বরফের রূপ নিতে পারে। মহারাজা প্রতাপ সিং হাতে জমে যাচ্ছে। আয় আয় আয়, ধরবি আয়। না, একদম গরম। কেমন লাগলো? বুমলা থেকে তাওয়াংয়ের হোটেলে ফিরেই শুরু হলো লাঞ্চ পর্ব। মেনুতে ছিল গরম ভাত, মুসুরির ডাল, গরম গরম বেগুনি, কাতলা কালিয়া এবং পাবদা মাছের ঝাল। আহা দেবাশিস দা, তোমার খাওয়া দাওয়ার আয়োজন বলতেই হবে সর্বশ্রেষ্ঠ। গুড মর্নিং সকলকে ফ্রম তাওয়াং, অরুণাচল প্রদেশ। আজকে 13ই নভেম্বর, আজকেই আমাদের শেষ দিন তাওয়াংয়ে। আমরা 7 নভেম্বর হাওড়া স্টেশন থেকে রওনা দিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। 8 তারিখ গুয়াহাটি পৌঁছই এবং সেখান থেকে অরুণাচলের পথে আমাদের যাত্রা শুরু। এবং আজ থেকে এই 13 তারিখ থেকে কিন্তু আমাদের রিভার্স জার্নি শুরু। দেখো, সিমলা মানালি বা কাশ্মীর বা লাদাখ, এই ক্ষেত্রে যে সার্কিটগুলো হয়, লাইক সিমলা মানালিতে যেরকম সার্কিট হয় যে লোকে সিমলার দিক দিয়ে ঢোকে, ফেরে মানালির দিক দিয়ে, ঠিক আছে। লাদাখের ক্ষেত্রে কি হয়, লোকে কাশ্মীর দিক দিয়ে ঢুকছে, আবার মানালি মানে পুরো লাদাখ ঘুরে মানালি হয়ে ফিরছে, ঠিক আছে। সেম রুট হয় না। কিন্তু অরুণাচলের ক্ষেত্রে কিন্তু গুয়াহাটি থেকে আমরা ভালুকপং, দিরাং, বমডিলা, দেন তাওয়াং এসছি। এখন কিন্তু আবার সেম পথেই ফিরবো, মানে তাওয়াং থেকে দিরাং হয়ে, বমডিলা হয়ে, ভালুকপং হয়ে, কাজিরঙ্গা হয়ে গুয়াহাটি। বৌদ্ধ রীতিরেওয়াজ অনুযায়ী আমাদেরকে বিদায় জানানোর প্রাক্কালে পবিত্র উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হলো। পবিত্র এই কারণেই বললাম, কারণ এই প্রত্যেকটি উত্তরীয় সকালবেলা মনাস্ট্রি থেকে পুজো করিয়ে আনানো হয়েছিল। তাওয়াং থেকে এখন আমাদের মূল গন্তব্য অসমের বিশ্ববিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কিন্তু তার দূরত্ব তাওয়াং থেকে প্রায় 400 কিলোমিটার। এই সুবিশাল পথ একটানা পাড়ি দেওয়া কার্যত বড় কষ্টকর। সেই কারণেই আজ আমরা যাব বমডিলা পর্যন্ত, সেখানে এক রাত কাটিয়ে পরের দিন চলে যাব কাজিরঙ্গা। আজকের এই পথে আমরা দেখতে পেয়েছিলাম সদ্য নির্মিত সেলা টানেল। 13,000 ফিটে অবস্থিত এই টানেল 2024 সালের মার্চ মাসে উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত পর্বেই বলেছিলাম, গোটা দেশের সঙ্গে তাওয়াংয়ের সংযোগের একটাই রাস্তা হলো সেলা পাস, এবং সেই সেলা পাসের 400 মিটার তলা দিয়েই পাহাড়ের মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে বেরিয়ে গেছে এই সেলা টানেল, যার দরুন স্পর্শকাতর ভারত চীন সীমান্তে পৌঁছানো আজ আরও সোজা হয়ে গেছে ভারতীয় সেনার জন্যে। আজকের এই অরুণাচলের পথ ছিল বড় ভয়ঙ্কর। মেঘ এসে রাস্তাঘাট এমনভাবে ঢেকেছিল যে 2 হাত দূরে কি রয়েছে তা দেখাও কষ্টকর হচ্ছিল। হিমালয়ের এই কুয়াশা মাখা মেঘে ঢাকা রূপ কিন্তু পশ্চিম হিমালয়ে খুব একটা দেখা যায় না। হিমালয়কে আসলে 2 ভাগে ভাগ করা হয়েছে, পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয় অর্থাৎ কাশ্মীর, হিমাচল, লাদাখ, উত্তরাখণ্ড এসব জায়গায় গেলে কিন্তু আপনি মূলত পরিষ্কার আকাশই দেখতে পাবেন সব সময়। উল্টো দিকে পূর্ব হিমালয় অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ বা এই সিকিম, অরুণাচলে কিন্তু অধিকাংশ সময়ই মেঘে ঢেকে যায় পাহাড়, এবং এর কিন্তু একটা ভৌগোলিক কারণ রয়েছে। ওয়েদারটা হঠাৎ করে কিরম চেঞ্জ করলো জাস্ট তোমরা দেখো, মানে চারিপাশ থেকে মেঘ এসে পুরো ঘিরে নিয়েছে পাহাড়। অনেক জায়গায় গেছি, সিমলা মানালি, কাশ্মীর, লাদাখ, অবশ্যই সেখানে অনেক সময় এসে মেঘ এসে ঘিরে নেয়, পুরো ফগি মিস্টি টাইপের একটা ওয়েদার হয়ে যায়। কিন্তু সেটা বলতে গেলে 5% টাইম,
95% টাইম ব্রাইটই থাকে। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, আমাদের দার্জিলিং হোক, সিকিম হোক বা নর্থ ইস্ট ইন্ডিয়ার যেসব পাহাড়, সেগুলোর কিন্তু একটা এরম ক্যারেক্টারিস্টিক আছে, যেটা একটা আলাদাই বিউটি আছে। এই যে চারিপাশটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো দারুণ একটা ফিলিং লাগে কিন্তু। এবং এই যে মেঘে ঢেকে যায়, এটার কারণটা কিন্তু আমি প্রথম দিনই বলছিলাম, সেটা হচ্ছে এই নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রক্সিমিটি টু বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল জম্মু কাশ্মীর বা সিমলা মানালির থেকে অনেক দূরে। বে অফ বেঙ্গল থেকে যে জলীয় বাষ্প যে হাওয়াগুলো ঢুকছে ল্যান্ড মাসের ওপরে, সেইগুলো এই নর্থ ইস্ট ইন্ডিয়ার হিমালয়ে এসে ধাক্কা খায় এবং তারপরে হিমালয়ের হাইটে এত ঠান্ডায় সেগুলো জমাট বেঁধে মেঘ তৈরি হয় এবং তারপরে এই জিনিসটা তৈরি হয়, যেটা কিন্তু সিমলা মানালি বা কাশ্মীর অত দূর অবধি কিন্তু ওই জলীয় বাষ্পর হাওয়াটা পৌঁছয় না। যেটা বাইকার গ্যাং যাচ্ছে। এরপর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চললাম একটা ঝর্ণা দেখতে। অরুণাচলের আরো একটা জিনিস যেটা তাকে কাশ্মীর হিমাচল থেকে আলাদা করে, সেটা হলো এই ঘন জঙ্গলে ভরা এখানকার পাহাড়। অরুণাচলের যেই জিনিসটা আমার সত্যি ভাল লাগছে, সেটা হচ্ছে যেটা কাশ্মীর সিমলা মানালির মধ্যে একটা মানে বেশ আর্টিফিশিয়াল একটা ব্যাপার এসে গেছে, কিন্তু অরুণাচলে তোমরা যদি দেখো, আমি চুপ করছি কয়েক সেকেন্ডের জন্য, পুরোটাই পাহাড়ি স্টেট এবং তার 62% কিন্তু জঙ্গল। ঠিক আছে, মানে এই যে আমরা ট্রেক করে নামছি নিচে ফলসটা দেখতে, এখানে কিন্তু পুরো ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে একটা পোকা পোকা ডাকছে, এরম টাইপের একটা জঙ্গলের মতন ভাইব। এরপর যে দৃশ্য দেখেছিলাম তার সকলের হৃদস্পন্দন থমকে দিয়েছিল। প্রকৃতির সে কি মহান দৃশ্য! এ যে কোনো সাধারণ জলপ্রপাত নয়, এ যে রীতিমতো একটা নদী পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে আরেক নদীতে। সে কি জলের ভয়াবহ স্রোত, সে কি ভয়ঙ্কর গর্জন! ঝর্ণার সামনে গেলেই জলের ঝাপটায় রীতিমতো স্নান সারা হয়ে যাচ্ছিল সকলেরই। গোয়ার দুধসাগর ফলস ভারত বিখ্যাত হতে পারে, কিন্তু তার ওই বিখ্যাত রূপ শুধুমাত্র দেখা যায় বর্ষাকালে, অন্য কালে দেখলে হাসি পাবে। সেখানে শীতকালেই এই ফলসের দাপট দেখে রীতিমতো ভয় হলো যে বর্ষাকালে এখানের কি হাল হয়। ৬২ যুদ্ধে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে লড়াই চালানো এই স্থানীয় মেয়ে নুরার নামে এই জং ওয়াটারফলসকে নুরানাং ফলসও বলা হয়। এবং এই ফলসের এখানে নুরানাং নদী ওপর থেকে এসে ঝাঁপিয়ে পড়ে তাওয়াং নদীতে। এই ফলসের আরো এক প্রাকৃতিক বিস্ময় হল এই রামধনুর সৃষ্টি হওয়া। চিন্তা নেই, এটা কোনো লাকি ক্যাপচার নয়। ফলসের তুমুল জলের ঝাপটায় এবং রোদের রিফ্লেকশনে হামেশাই এই রামধনুর দেখা মেলে। দেখুন না, শাহরুখ খান মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা ছবির এই গানেও পেছনে দেখা যাচ্ছে এই বিখ্যাত রামধনু। নুরানাং ফলসই ছিল আমাদের অরুণাচল ট্যুরের শেষ স্পট। এরপর আমরা চলে যাই সেই গা ছমছমে কাজিরঙ্গার জঙ্গলে।
সেখানে গিয়ে কি কি দেখলাম, কিরম কি অভিজ্ঞতা হলো, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বে। আপাতত আপনাদেরকে বিদায় জানিয়ে আমি ফিরে যাই আমার রেকর্ডিং স্টুডিওতে।